সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যদি আপনি কারোর সঙ্গে আলাপ করতে যান তাহলে তাদের আলাপের কোনো না কোনো পর্যায়ে এসে অবক্ষয় বিষয়টি সামনে চলে আসে। সেটি মূল্যবোধের, সেটি নৈতিকতার এবং সেটি সমাজের বিভিন্ন অনুষঙ্গের। রাজনীতি নিয়ে তো কথা আছেই। আজ আমরা গণতন্ত্রে এই যে আমাদের সমাজের অবক্ষয়গুলো নিয়ে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব যে এই সমাজ আসলে কোন দিকে যাচ্ছে। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছি। আজ আমাদের আমন্ত্রিত অতিথি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি জনাব বিচারপতি নিজামুল হক। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক জনাব এ.কে.এম. শহীদুল হক এবং আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। অ্যাডভোকেট এলিনা খান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আমাদের সমাজে যে অবক্ষয়ের কথা বলা হচ্ছে তার কারণ কি আইনের অপ্রতুলতা নাকি অন্য কিছু? আইন তো অনেক পরের কথা, যেটা হচ্ছে সমাজের বড় ভিত্তি, সেটা হচ্ছে সততা, নৈতিকতা, মূল্যবোধ। আমার ভিতর যদি সততা, নৈতিকতা, মূল্যবোধ এই তিনটা বিষয়ের অবক্ষয় ঘটে এবং একই সাথে সমাজের যদি অবক্ষয় ঘটে, তখন আইনের শাসন আপনার ভেঙে পড়ে। তখন আমরা মনে করি যে আইনের, আপনি যেটা বলেন আইনের অবক্ষয়, আইন তো অনেক পরে আসে। আইন তো অবশ্যই থাকবে, প্রত্যেকটা ছত্রে থাকবে, কিন্তু আপনার সততা আর নৈতিকতা, মূল্যবোধের যখন চরম আকার ধারণ করে সমাজে, যখন সেই দুর্নীতি চলে আসে, যখন সততার অভাব হয়, তখন দেখবেন যে আইনকে কেউ তোয়াক্কা করছে না। তখন আইনের সুশাসন কিন্তু প্রতিষ্ঠা হবে না। আইনের যে বিষয়টা আছে সেটা তো অনেক পরে কথা। আপনি যদি ঘরের মধ্যে যদি সেই মূল্যবোধটাকে তৈরি না করেন, স্কুলে যদি তৈরি না করেন, আপনি যদি সমস্ত বাংলাদেশটাকে যদি আমরা সমাজের একত্রিত করে যদি আমরা না এগিয়ে নিয়ে যেতে পারি, আমার সন্তানের মধ্যে যদি আমি সততা, নৈতিকতা, মূল্যবোধ এই তিনটা যদি না প্রবেশ করাতে পারি, আমার বাড়ির মধ্যে যদি এই চর্চাটা না করি, স্কুলে যদি এই চর্চাটা না করি, সমাজের মধ্যে এই চর্চাটা যখন হবে না, তখন আইনের শাসন ভেঙে পড়বে। আইনের শাসনের কাছ থেকে বড় যে কথাটা, সেটা হচ্ছে আইনের সুশাসন প্রতিষ্ঠা হবে না। আমি মনে করি যে এটার জন্য যেটা বেশি ধ্বংসের দিকে আমরা এগিয়ে যাচ্ছে, সমাজ আজ কোন পথে? সমাজ আজ দুর্নীতির দিকে চলে গেছে। সমাজ এখন চলে গেছে চোরাচার বা কারবারি, দুর্নীতি, বিভিন্ন ধরনের হাজার হাজার কোটি কোটি টাকা যারা নিয়ে চলে যাচ্ছে, তাদের কোনো আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু যারা হচ্ছে খুব নিরীহ, যারা ধরেন দিন আনে দিন খায়, অথবা যারা মধ্যবিত্ত, তারা পিষ্ট হচ্ছে এবং সমাজের এই বিভিন্ন জায়গা থেকে তারা আইনের শাসনের নামে তারাই বরঞ্চ পিষ্ট হচ্ছে। কিন্তু সত্যিকারে যাদেরকে ধরা উচিত বা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সমাজকে সুন্দর একটা সত্যিকারের সমাজ গড়ে তোলার জন্য যেটা দরকার, সেটাকে আমরা পাচ্ছি না। এই না পাওয়ার মূল কারণ হচ্ছে যে আমাদের মধ্যে সবচেয়ে ঝুঁকে গেছে যে দুর্নীতিরা, সেটাকে আমরা শেষ করতে পারছি না এবং তার সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। কিন্তু সরকারের দিক থেকে তো দুর্নীতির বিরুদ্ধে একটা জিরো টলারেন্স নীতি ঘোষণা করা আছে। আইনে বলা আছে, আমি ওটাতে যাচ্ছি, আইনে বলা আছে যে কাউকে মেরে ফেলে মৃত্যুদণ্ড। এখন কথা হলো যে আইনে যদি বলা থাকে মৃত্যুদণ্ড, তাই বলে কি কাউকে ধরেন মেরে ফেলা হচ্ছে না? আপনার সরকার বলছে জিরো টলারেন্স, আমিও মনে করি যে জিরো টলারেন্স হওয়া উচিত। কিন্তু সরকারের যে মেশিনারিজ গুলো আছে, যেগুলো যারা এই কাজগুলো করবে, যারা এই কাজগুলোকে ত্বরান্বিত করবে, এগিয়ে নিয়ে যাবে, সমাজকে আরো সুন্দরভাবে তৈরি করবে, সেখানেই তো আপনার দুর্নীতি। সেই আখড়াগুলোকে আপনি কিভাবে ভাঙবেন? সরকার আমি মনে মাননীয় প্রধানমন্ত্রী অর্ডার দিয়েছেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর এটা তো আসতে হবে স্তর বাই স্তরে। সেই স্তরগুলোতে আপনি কি যাবেন? আপনি প্রশাসনে যান, আপনি আমলাতন্ত্রের মধ্যে যান, আপনি যদি আজকে দুর্নীতি দমন কমিশন, তারা কি জানে না কোথায় দুর্নীতি হচ্ছে? জানেন, কিন্তু তাদের মুষ্টিমে কয়েকজনকে ধরে টানাটানি করবে, কয়েকদিন যাবে, আবার সেই চিত্রই থাকবে। সেই জায়গা থেকে না বেরিয়ে এসে সত্যিকার ভাবে সরকারের যে সদিচ্ছা, আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর যে সদিচ্ছাটা, সেটা কিন্তু প্রতিফলিত হচ্ছে না। সেটা প্রতিফলন করার জন্য সমাজের প্রত্যেকটা স্তরের, প্রত্যেকটা প্রশাসন পর্যন্ত আমলাতান্ত্রিকের মধ্যে যতগুলো আখড়া জমেছে দুর্নীতির, সেখানে মূল উৎপাদন করে ফেলতে হবে। নাহলে পরে আপনি যতই বলেন জিরো টলারেন্স, এই জিরো টলারেন্স কোনো কাজে আসবে না, শুধু মৌখিক ভাবে ওটা থাকবে, ওই পর্যায়ে থাকবে। আমি আপনার কাছে আবারও আসবো। জনাব এ.কে.এম. শহীদুল হক, সমাজের দুর্নীতিবাজ, চোরা কারবারি এবং পাচারকারীদের অবস্থানই জোরালো, মধ্যবিত্তরা পিষ্ট হচ্ছে, অ্যাডভোকেট এলিনা খান বলছেন। কি মন্তব্য আপনার?
আপনাকে ধন্যবাদ। এখন এলিনা আপনারা বললেন, বাস্তব কথাই বলছে, সত্য কথাই বলছে। এখন যে এই সমস্যাগুলি সমাজে বিরাজ করছে, নানান ধরনের অপরাধ, নানা রকম সামাজিক বেদি, তারপর আপনার বিকৃত মানসিকতা, তো এইগুলি সমাজ থেকে মূলোৎপাটন করাটা প্রত্যেক নাগরিকই কাম্য করে। সকলেই উচিত এটার বিরুদ্ধে না বলা, কিন্তু না বললেও বাস্তবিক পক্ষে এটা নির্মূল করা অত্যন্ত একটা কঠিন ব্যাপার। কেন কঠিন কারণ কেন? বিশেষ দুর্নীতি বা অপরাধ মুক্ত কোন সমাজ, কোন দেশ আছে কিনা আমি জানি না, কিন্তু এখন যদি জনগণ চায় এবং জনগণ যাদেরকে ভোট দিয়ে সরকারে পাঠাবে তারা চায়, এবং তার সাথে যদি প্রশাসন যদি এক হয়, তাহলে এই অবস্থার অনেকটা উন্নতি করতে পারে। নির্মূল না করলেও একটা সহনীয় পর্যায়ে আনা যায়। এখানে যদি আমি পদ্ধতিগত সমস্যা আছে, এখানে আন্তরিকতা সমস্যা থাকে, এখানে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির প্রভাব কাজ করে, তারপর আইনের ফাঁক ফকর দিকে বেরিয়ে যাওয়ারও সুযোগ থাকে। সবকিছু মিলে আপনি যেটা চাই সে প্রত্যাশা অনুযায়ী ফল কিন্তু আমরা পাই না। এই সমস্যা কাজে এখন এই যে আপনার একটা সমাজকে আপনার যদি অপরাধ মুক্ত করতে চান, অপরাধ মুক্ত না করলে অন্তত সামাজিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, এইগুলি যদি একটা সমাজে টিকে থাকে, তাহলে অনেক অপরাধ দমন করা যায় প্রত্যেকটা ব্যক্তির। এবং যেটা আপনার সমাজ থেকে যেটা শিখবে, একটা কথা আছে না আপনার, স্বশিক্ষিত লোক মাত্রই সুশিক্ষিত। যে লোক সমাজ থেকে শিখে ভালো জিনিসটা গ্রহণ করে সেই স্বশিক্ষিত। আর এই যে স্বশিক্ষার আসতে হবে আপনার সে শিশু কাল থেকে, সে তার বাবা মাকে অনুসরণ করবে, তাদের দেখবে, তার আত্মীয় স্বজন ভালো লোককে অনুসরণ করবে, তার পরিবারের তাকে ভালো কথাগুলি বলবে। এইভাবে যদি তার মন মানসিকতা মনস্তত্ব গড়ে ওঠে, তাহলে কিন্তু সে কখনো কোনো অপরাধে বা সামাজিক মূল্যবোধে অবক্ষয় হতে পারে, এই ধরনের কাজ করে না। কিন্তু এখানে আমাদের অনেক সমাজে ব্যর্থ হচ্ছে। কিন্তু সমাজ পরিবর্তন হবে, আপনি সমাজের পরিবর্তন আমি ইচ্ছা করলেও কিন্তু প্রতিরোধ করতে পারবো না। সমাজ পরিবর্তনের পিছনে অনেক ফ্যাক্টর কাজ করে, সেই ফ্যাক্টরগুলি আপনার আমার নিয়ন্ত্রণে নেই। বর্তমানে যে সামাজিক মিডিয়া, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এইগুলি সমাজে যেভাবে পরিবর্তন, যেভাবে সমাজকে ইনফ্লুয়েন্স করে, সেখানে আমি কি করব, আমার সরকারে কি করবো, কিছু করার নেই। তারপর আপনি আকাশ সংস্কৃতি বলেন, এত চ্যানেল, এখন আপনি হাতের মধ্যে আপনি এমন ডিভাইস রাখেন, সেখানে টিপলি বাচ্চারা পর্নোগ্রাফি দেখতে পারে, পর্ন ছবি দেখতে পারে। তো এখান থেকে আমি কেমনে এটাকে বন্ধ করবো? বন্ধ করার কোনো সুযোগ নেই। আপনি বলবেন ফেসবুক বন্ধ করে দিবেন, ফেসবুক বন্ধ করবেন, আর একটা ফেসবুক তৈরি হবে। তাহলে কি এই সমাজ কি নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে? সমাজের উপরে কারো কোনো নিয়ন্ত্রণ নেই? সমাজে এই জন্য সমাজকে এই যতটুকু সম্ভব আইন প্রয়োগ করতেই হবে, আইন তৈরি করতে হবে। এই যেমন আপনার এই যে কি বলে, সাইবার ক্রাইমের জন্য সাইবার অ্যাক্ট, সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছে। এরকম পর্নোগ্রাফির জন্য পর্নোগ্রাফি অ্যাক্ট আছে। এই সমস্ত আইনগুলির যথেষ্ট ব্যবহার করতে হবে, চেষ্টা করতে হবে, এবং এই যে অপরাধীরা নতুন নতুন পন্থায়, নতুন নতুন উপায়ে নতুন নতুন অপরাধ করে থাকে, তার মোকাবেলা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা, তাদেরকেও কাউন্টার ব্যবস্থা নিতে হয়। এই যে আমরা নানা রকম কাউন্টার ব্যবস্থা, নানা রকম প্রযুক্তি, পাল্টা প্রযুক্তি কিন্তু আমাদের সংগ্রহ করতে কিনতে হয়। কোটি কোটি টাকা করে দিয়ে একটা প্রযুক্তি কিনতে হয়। এটা লোকে আপনি ই করবেন, ছায়া করবেন, লোকে ফলো করবেন, সেই জন্য যে ডিভাইস লাগে, সেই ডিভাইস তো সস্তা না, কোটি কোটি টাকার ডিভাইস। আজকে আপনি কিনলেন, আবার দেখবেন যে এক বছর পরে অবস্থা হয়ে গেল, ওইটাকে কাজে লাগে না, আবার নতুন একটা কিনতে হবে। এইভাবে আপনার নিত্য নতুন যে সমস্যাগুলো সৃষ্টি হবে, সেই সমস্যা মোকাবেলা করার জন্য প্রস্তুতিও থাকতে হবে সরকারের
সমস্ত না, আমি একটা কথা বলতে চাই শহীদুল হক ভাই, সেটা হচ্ছে যে আপনি যে কথাটা বললেন আপনার সাথে আমি একমত, তবে যতক্ষণ পর্যন্ত এটা না আছে কিন্তু তাতে কিন্তু কাজ করা যায়। আমাদের দেশের আইনগুলা কিন্তু খুব ভালোভাবে আছে, খুব সুন্দর আছে। আমাদের প্রবলেমটা হচ্ছে প্রয়োগের ক্ষেত্রে। আমরা প্রয়োগের ক্ষেত্রের জন্য ডিভাইস লাগে না, প্রয়োগের ক্ষেত্রের জন্য লাগে মানসিকতা, সততা, নৈতিকতা। আমরা প্রয়োগের ক্ষেত্রে যে আমরা ধাক্কা খাচ্ছি। আমি যদি থানায় যাই, আপনি কিছু মনে করবেন না, যেটা সত্যি, যেটা বাস্তব, সেটা হচ্ছে এটাই যে থানায় যায় সাধারণ মানুষ একটা জিডি করতে গেলে পয়সা লাগে, একটা এফআইআর করতে গেলে পয়সা লাগে। আপনি বলবেন এটা তো আমরা পুরানো অভিযোগ। আমি যেটা বলতেছি আপনার না আপনি ওইটা একটা তো অভিযোগ। আপনি সাইবার ক্রাইম জানেন প্রতিদিন শত হাজার সাইবার ক্রাইমের হাজার ক্রাইম তো তদন্ত করা পুলিশের পক্ষে আসবে। সাইবার ক্রাইমে আমি আগে যাচ্ছি না, আমি আগে সাধারণ মানুষের চাহিদাগুলো মেট আপ করার জন্য যেটা সমাজের দরকার। সমাজ কোন পথে যাচ্ছে? সমাজ এই পথে যাচ্ছে, পয়সা ছাড়া এক পা আমরা নড়তে পারি না। আইন যথেষ্ট আছে, সরকারের যথেষ্ট পরিমাণ টাকা পয়সা খরচ করছে, কিন্তু দুর্নীতির কাছে এমন কোন সেক্টর আছে নাই। আপনি একটা লোক জামিন পাবেন, আপনি উকিল সাহেবরা 5 লাখ টাকা না দিলে জামিনের জন্য আদালতে দাঁড়ান না। এই জায়গায় কথা আমাকে মানুষকে টাকা নেন এরকম হতে হয়। আমি একটু কথা বলি, আপনি সজল ভাই বলেন আমার লয়ার কয়েক পয়সা নিয়ে জিডি করে আর আপনি এখন এগুলি বলা ঠিক না। এগুলি বললে তো অনেক সেক্টর আপনি খালি ওই যে সেই সনাতনী অভিযোগ যে থানায় আমি একটু আমার কথাটা বেরিয়ে আপনি আধুনিক যে সমস্যাগুলি আছে, আধুনিক যে বড় বড় অপরাধগুলি হয়, যেগুলি হাজার হাজার কোটি টাকা নিয়ে যায়, আমার একটা ডাকাত পেটের দায়ে ডাকাতি করে তারা আমরা ক্রস ফায়ার দিই, আর যেবারে ব্যাংক লুট করে নিয়ে চলে যায় তাহলে তো আপনি কিছু করতে পারি না। তার মানে আমরা ক্রসফায়ারকে অ্যাডমিট করছি, আমরা কি বলতে চাচ্ছেন যে ক্রসফায়ার ইজ এ আমরা সেটা গ্রহণ করব? আরেকটা কথা বলতে চাই, আপনি যেটা বলেন উকিলকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে সে টাকা নিয়ে কাজ করবে, সে যাবে না, কিন্তু পুলিশকে দায়িত্ব দেওয়া হয়নি। পুলিশকে ধরার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে যে অনৈতিকতা, মূল্যবোধ, নৈতিকতা যাবে। আমি আপনাকে যেটা বলছি সেটা না, চরম ফোড়া যদি ছোট্ট হয় সেটা তখন থেকে নির্মূল করা উচিত, তাহলে সেই ফোড়া বড় হয়ে আজকে আপনি সাইবার ক্রাইমে চলে গেছেন। তার মানে কি ফোড়াটা আস্তে আস্তে বড় হয়েছে। আমরা বড়টার থেকে ছোটটাকে আগে নির্মূল করতে চাই, ছোটটা থেকে বড়তে আসেন। আপনি ভিতরের ফোড়াটা রেখে দিচ্ছেন আর বড়টা নিয়ে চিন্তা করে তো লাভ নেই। আমার বক্তব্য হলো যে সততা, নৈতিকতা, মূল্যবোধ, পরিবার এবং স্কুল, এই দুই জায়গা থেকে শিক্ষা আসবে। সেখান থেকে আমরা চলে যাব বিভিন্ন স্তরে, এবং সেটার যে বাধাগ্রস্ত হচ্ছে জনাব একেএম শহীদুল হক, আপনার কাছে কি কোনো তথ্য আছে যে এখন কি পরিমাণ সাধারণ ডায়েরি অনলাইনে হয়? করেন না, তারা তো ভোগ বিলাস, নিজের প্রাপ্তি এইগুলি নিয়ে চিন্তা করে। যখন একটা অপরাধীর মধ্যে অপরাধ জাগে, সে অপরাধ করলে যে তার জেল হবে, ফাঁসি হবে, ওইসব চিন্তা সে করে না। সে তো একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, সে ওই অপরাধ করবেই। কাজে একটা খুন করলে যে তারা ফাঁসি হবে এটা কে না জানে, এটা সাধারণ লোক জানে। তারপর জেলেও তো সে খুন করতেছে। কাজে আপনি যেটা বলেন যে একেবারে পুলিশ ইচ্ছা করলে আমি পুলিশ কথা বলছি না, পুলিশের সাথে প্রত্যেকটা স্তরে সব পুরোপুরি বন্ধ করতে পারবে না, কখনো পারবে না। ওইটা আপনার ডেভিয়েশন থাকবে, কিছু ড্রপ আউট থাকবে, কিছু এরকম থাকবেই। আপনাদের দুজনের কাছে আমি ফিরবো। আমি একটু জনাব বিচারপতি জনাব নিজামুল হকের কাছে একটু যেতে চাই। জনাব বিচারপতি নিজামুল হক, তাহলে কি আমরা সমাজ ঠিকঠাক রাখার জন্য সবকিছু ছেড়ে ছেড়ে আইনের উপরই নির্ভর করে থাকবো? ধন্যবাদ আপনাকে। যে প্রশ্নটা আমাকে করেছেন তার আমার মানে প্রথম উত্তর হলো সিম্পল না, শুধু আইনের উপরে আমরা নির্ভর করে থাকবো না। দেখুন, আমাদের পৃথিবীতে যখন থেকে সভ্যতা শুরু হয়েছে সেই সময় থেকেই বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে, এবং সে সময় থেকেই অপরাধীদের বিচার করা হচ্ছে, শাস্তিও দেওয়া হচ্ছে, কিন্তু অপরাধ নির্মূল হয় নাই। কোনো কোনো সময় বলা হয় অপরাধ কমেছে, কোনো কোনো সময় সেটা বাড়ে। একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন থেকে সে প্রথম দেখে তার পিতামাতাকে, তারপর দেখে তার আত্মীয় স্বজনকে, তারপর দেখে তার প্রতিবেশীকে, তারপরে স্কুলে যায়, স্কুলে যেয়ে তার স্কুলের অ্যাটমসফিয়ারে নিজেকে আরো ডেভেলপ করে, এবং আস্তে আস্তে বড় বৃদ্ধির সঙ্গে সঙ্গে
এই দুনিয়ার সম্পর্কে তার জ্ঞান বাড়ে, আইডিয়া বাড়ে, এবং সে তার জ্ঞান অর্জনের মাধ্যমে সে ভালোভাবে বুঝতে পারে যে কোনটা অফেন্স কোনটা অফেন্স নয়। কিন্তু প্রশ্নটা হলো এর ফলে কিন্তু অফেন্সটা কমছে না। কেন কমছে না? আমার মতে মনে হয় যে তারা প্রথম জীবন থেকেই প্রপার ট্রেনিং বা শিক্ষা পায়নি। তারা সমাজে যেমন ভালো জিনিসের সুবিধা পেয়েছে গার্জিয়ান থেকে, প্রতিবেশী থেকে, সমাজ থেকে, তেমনি অন্যায় জিনিসেরও তাদের আইডিয়া হয়েছে, তারা শিক্ষা পেয়েছে এইরকম লোকদের কাছ থেকে, প্রতিবেশী এদের কাছ থেকে। যার ফলে এটাকে দমন করতে গেলে শুধুমাত্র আপনি আইনের দ্বারা বিচার করে শাস্তি দিবেন না, তাতে এটা কমে যাবে এটা আমি মনে করি না, এবং আমাদের ইতিহাসও তা বলে না। পৃথিবীর জন্ম থেকেই অন্যায় হচ্ছে এবং তার বিচার হচ্ছে, শাস্তি হচ্ছে এবং আইন প্রয়োগও হচ্ছে, কিন্তু এটা কিন্তু কমেনি, কোনো অফেন্সই কমেনি। মার্ডার থেকে শুরু করে সব ধরনের অফেন্সই একেবারে শেষ হয়ে যায়নি, এবং যাওয়া কেউ কেউ বলেন সম্ভব নয়, কেউ কেউ বলেন এটা কমিয়ে আনা যেতে পারে, কিন্তু একেবারে মানে উৎখাত করা সমাজ থেকে এই ধরনের অফেন্স এটা সম্ভব নয়। কিন্তু আমরা এইভাবে যদি আমরা ডেভেলপ করতে পারি যে প্রাথমিক জীবন থেকেই আমরা তাদেরকে শিক্ষা দেব যে অন্যায় কাজগুলো করবে না, এবং সামাজিক শিক্ষা, স্কুল শিক্ষা এবং নৈতিক শিক্ষা, এই শিক্ষাগুলো দেওয়া গেলে আমার ধারণা এর ফলে অফেন্স কিছু কমতে পারে এই শিক্ষা গ্রহণের ফলে, এবং তাতে আমরা আলটিমেটলি উপকৃত হতে পারি। তবে একেবারে শেষ হয়ে যাবে এইটা আমিও এই মুহূর্তে মনে করতে পারছি না, এমনকি আশাও করতে পারছি না। কিন্তু বাস্তবতা হলো যে এইটাকে নিয়ে আমাদের সামনে আগাতে হবে, চলতে হবে, এবং আমাদের চেষ্টা থাকবে ক্রমে 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 আমরা সমাজকে অবৈধ কাজ থেকে দূরে রাখবো, এবং আস্তে আস্তে আমরা সমাজে এই ইনফ্লুয়েন্স প্রতিষ্ঠা করব লোকদের কাছে, যেন তারা কোনো এই ধরনের অপরাধ না করেন। আজকে অপরাধ কোন লেভেলে পৌঁছেছে? আগে ছিল সামান্য সিসকে চুরি, সেখান থেকে শুরু হয়ে বর্তমানে সাইবার ক্রাইম পর্যন্ত পৌঁছে গেছে। আমরা কত কুইকলি এই ব্যাপারে আগাচ্ছি আমরা চিন্তা করলেই বুঝতে পারবো। কিন্তু এগুলো কন্ট্রোল করার জন্য আমাদের যে সমাজ ব্যবস্থায় যে নিয়মকানুন আছে, সেখানে আইন আছে, যথেষ্ট আইন আছে আমাদের দেশে, আইন প্রয়োগকারী সংস্থা আছে, আপনার ইনভেস্টিগেটিং অথরিটি আছে, বিচার বিভাগ আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, আছে সব। কিন্তু আমার বক্তব্য হলো আর প্রতিটি গ্রুপই তাদের কাজটি খুব ভালোভাবে সম্পন্ন করতে পারছেন না। কেন? সেটা হতে পারে তারা কি কাজ করতে জানেন না, না নাকি করেন না? হতে পারে সেটা তাদের ব্যর্থতা অথবা তাদের আলসেমি, কিন্তু তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে এই কাজগুলো যে তাদের দায়িত্ব, এটা তাদের ঠিকভাবে সুষ্ঠুভাবে পালন করতে হবে, এবং সুষ্ঠুভাবে পালন করলে পরে আমার বিশ্বাস অন্যায় কাজ, অবৈধ কাজের সংখ্যা অনেক কমে যাবে। মাননীয় বিচারপতি নিজামুল হক, আমরা কি তাহলে জাতিগতভাবে একটা অলস জাতি? না, অলস আমি বলবো না, বলবো যে আমাদের এখানে পুরোপুরি এটা অ্যাপ্লিকেবল হচ্ছে না। অনেক সীমাবদ্ধতা আছে, অনেক লিমিটেশন আছে, অনেক প্রতিবন্ধকতা আছে, অনেক কিছুই আছে, প্রবলেমও আছে। কিন্তু আমাদের যদি মানসিকতা থাকে যে আমরা ভালো কাজগুলো করবো, অন্যকে দমন করব, সেই মানসিকতার বলে আমরা সামনে এগিয়ে গেলে আমি বিশ্বাস করি এই অফেন্স গুলো আস্তে আস্তে কমে যাবে। জি, আমি আপনার কাছে আবার আসবো। অ্যাডভোকেট এলেনা খান, পুলিশের ভিতরে এখন অনলাইনে জিডি নেয়ার একটা সিস্টেম আছে। অনলাইনে তো আর টাকা পয়সা লেনদেনের কোনো সুযোগ নেই। তো পুলিশবিহীন একটি সমাজ আমরা কি ভাবতে পারি? সেটা কি সম্ভব এই সভ্য সমাজে এসে? না, আমরা সেটা ভাবতে চাইও না যে পুলিশবিহীন আমরা একটা সমাজ ভাবছি। পুলিশ দরকার আছে, অবশ্যই পুলিশের দরকার আছে, কিন্তু আপনি তার আগে যে কোশ্চেনটা করলেন যে অনলাইনে জিডি, ইন্টারেস্টিং ঘটনা। আমার অনেকগুলো ক্লায়েন্ট আছে যারা অনলাইনে প্রথমে যখন জিডির ঘোষণা দেয় আমরা খুব আনন্দিত হয়েছিলাম যে ঠিক আছে, তাহলে তো আমাদের একটা হয়রানি কমলো। আমরা সেটা জিডি দেওয়ার পরে যখন তখন জানানো থানা থেকে বলা হলো যে আপনারা সেখানে সিগনেচার করেন এবং আপনি যে করেছেন জিডি তার প্রমাণটা, অর্থাৎ ক্লায়েন্টকে আবার থানায় যেতে হবে। এই যে হ্যারাসমেন্ট, তাহলে একবারই যেত তার জিডি করার জন্য। আরেকটা সমস্যা হচ্ছে প্রেসক্রাইব একটা তাদের একটা ফর্ম তৈরি করেছে থানা। সেই প্রেসক্রাইব ফর্মের মধ্যে আপনাকে একদম অল্প কয়েকটা কথা আপনাকে লিখতে হবে। আপনি জানেন যে জিডি একটা কিন্তু যদিও আমরা বলি যে জিডি আছে অল্প করে লিখতে হবে, কিন্তু সারাংশটা যদি না থাকে ঠিক মতো, তাহলে পরবর্তীতে মামলাতে অনেক জটিলতার সৃষ্টি হয়। কারণ তখন হচ্ছে মামলার
অনেকগুলো প্রশ্ন এসে যায় লয়ারদের যখন যুক্তিতর্ক হয় যে আপনি তো জিডি করেছিলেন, সেই জিডির মধ্যে তো এই বক্তব্যগুলো ছিল না, আপনি থানা যান, একদম সাধারণ একটা মানুষ হিসেবে যান, আপনি যদি ঠিক মতো জিডিটা আপনার বক্তব্য করে আসতে পারেন, তাহলে আমি বলবো যে হ্যাঁ আপনি ঠিক মতন একটা জায়গায় গিয়েছেন, বা সেই ব্যক্তিটা আসলে আপনার জিডিটা গ্রহণ করেছে, আপনার জিডি গ্রহণ করে। আবার আরেকটা আছে, কোনো কোনো থানা প্রেসক্রাইব ফর্মটা আবার পিঙ্ক কালারে করেছে, যেটাতে অস্পষ্ট আপনি যে লিখছেন সেই লেখাটা যখন দেওয়া হচ্ছে ক্লায়েন্টকে সেটা অস্পষ্ট ভাবে আছে। আমাদের কিন্তু আইনে বলা আছে যে আমি লিখিত ভাবে নিয়ে যাবো, আমার সে জিডিটা গ্রহণ করবে তারা। আমার যদি মিথ্যা হয়, ইনভেস্টিগেশন হয়, করে যদি হয়, তার বিরুদ্ধে কিন্তু আইনে বলা আছে আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিন্তু ওনারা প্রেসক্রাইব ফর্ম তৈরি করে ওনারা মাঝে মাঝে ডিকটেশন দেয় যে এটা না লিখলে আপনাদের জন্য পড়বে, আমি সেখানে মুন্সি থাকে, উনি এই কাজটা করে থাকে। আমার যেটা বক্তব্য আপনাকে একটু বলি, সেটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা সেক্টর, আমরা পুলিশবিহীন সমাজ আমাদের দেশ চাচ্ছি না, বা কোনো সমাজে এরকম নেই। প্রত্যেকটা যা সমাজে পুলিশ দরকার আছে। আমি হচ্ছে আমেরিকাতে যখন গেছিলাম, আমাদেরকে ভিজিট করতে নিয়ে যাওয়া হয়েছে, আমরা দেখেছি যে অনলাইনে সঙ্গে সঙ্গে জিডি করা হচ্ছে, ওখান থেকেই আমরা ওখানে দাঁড়িয়ে আছি, ওখান থেকে আরেক সেকশন ওই ঘরের মধ্যে তাকে সেই জিডিটা দিয়ে দেওয়া হচ্ছে, সেই জিডি সঙ্গে সঙ্গে ত্বরান্বিত ভাবে সেই জায়গাগুলোতে পুলিশ ফোর্স চলে যাচ্ছে। একটা ছোট একটা প্রশ্ন আছে অ্যাডভোকেট এলিনা খান, যখন কেউ একজন জিডি করে তা উকিল পর্যন্ত যেতে এর মাঝখানে প্রাথমিক তথ্য বিবরণী, তদন্ত কর্মকর্তা, তদন্ত বিবরণী, চার্জশিট, অনেকগুলো ধাপ পার হতে হয়। তাহলে প্রতিটা ধাপেই অসংখ্য তথ্য সন্নিবেশিত হওয়ার সুযোগ থাকে। তাহলে জিডির যে ফরম্যাট এখন আছে তা কেন আপনি গ্রহণযোগ্য মনে করছেন না? মোটেই গ্রহণযোগ্য এই জন্য করবো না। আপনি যদি ফরম্যাটটা আমি এই মুহূর্তে দেখাতে পারছেন, আমার ফাইলের মধ্যে আছে, আপনি নিজেই দেখবেন যে ওখানে আমার নাম, অর্থাৎ আমি ধরেন জিডি করছি, আমার নাম, আমার পিতার নাম, মার নাম, ঠিকানা, এবং আমি যার বিরুদ্ধে করছে তার নাম, ঠিকানা করার পরে প্রেসক্রিপ্ট ফর্মটা আপনার শেষ হয়ে যাবে। তারপরে পেজে আপনি যেতে পারবেন না। তারপরে পেজে যেতে গেলে নীল রঙের একটা কারণ আপনাকে যেতে দিবেন, আপনাকে ছোট্ট করে বলবে যে আপনি এখন কি করছেন। তাহলে আমার যে ঘটনাটা তার ছোট্ট করে হলে কতগুলো কথা আমাকে বলতে হবে, যে কথার উপর বেস করে একটা জিডিতে কিন্তু মামলাতে চলে যায়। জিডি কিন্তু এফআইআর এর প্রথম অংশ, যদি কোনো কারণে জিডি ইনভেস্টিগেট করে পাওয়া যায় যে এখানে ঘটনা সত্যি, তাহলে সেই জিডি কিন্তু অটোমেটিক্যালি এফআইআর টার্ন নিতে পারে। তাহলে আপনার যদি দুর্বলতা জিডির মধ্যে থাকে, তাহলে পরে আপনি কিভাবে টার্ন নেবেন? এটা একটা বিশাল ব্যাখ্যা, এটা আইনের একটা বড় ব্যাখ্যা। আমি আসলে বলতে চাই থানা, পুলিশ সব দরকার আছে আমাদের। আমাদের আইন যথেষ্ট আছে, কিছুক্ষণ আগে মাননীয় বিচারপতি যেটা বলেছেন, যথেষ্ট পরিমাণ আইন আছে। আমাদের দেশের মতো এত সুন্দর আইন, বাংলাদেশের মতন আইন বোধহয় পৃথিবীতে আর কোথাও আছে কিনা যায় না, কিন্তু আমাদের দেশের যেটা নাই, অন্য দেশে যেটা আছে, ওদের আইন কম প্রয়োগ বেশি, আমাদের আইন বেশি প্রয়োগ নাই। আমি আপনার কাছে বিস্তারিত শোনার জন্য আমি আপনার কাছে আবারও আসবো। জনাব এ কে এম শহীদুল হক, অপরাধের তদন্ত করা, অপরাধীকে চিহ্নিত করা, অপরাধ নির্মূলে পুলিশের ভূমিকা সব দেশেই আছে। বাংলাদেশে পুলিশ যেসব কাগজপত্র নিয়ে কাজ করে সেগুলো কি কোনো সংস্কার প্রয়োজন মনে করেন আপনি? দেখেন, পুলিশ তো একটা আইন শৃঙ্খলা বাহিনী, আইনের পরিপন্থী বা আইনকে অ্যাভয়েড করে কোনো কাজ করে থাকে। পুলিশের প্রত্যেকটা একটা কলমে খোসা দিলেও আইনের মধ্যে দিয়ে করতে হবে। আপনাদের জিডি কথা বললেন, এই জিডি আমরা সিআরপিসি এবং পিআরবি করে থাকি। সিআরপিসি পিআরবিতে জিডি কোনো প্রেসক্রাইব ফর্ম নাই, আমার জানার মতো কোনো ফর্ম নাই। যদি কোনো থানা বা কোনো জেলায় যদি তারা নিজের কৌশলে কোন একটা তাদের সুবিধার জন্য ফর্ম দিয়ে থাকে, সেটা আমাদের নলেজ নেই। পুলিশের কোটা থেকে, আমি পুলিশের কোটা তো আইজি, এডিশন আইজি মিলে তো প্রায় 8 বছর 7 বছর ছিলাম। কোন জায়গায় আমি ইন্সপেকশন গিয়ে এরকম ফর্ম পাই নাই। কোন জায়গায় কোথায় পাইছে আমার জানা নেই। এটা যদি দাদা, আমার এই ফর্মটা আপনার সময় থাকতে আছে, আমি আপনাকে পাঠিয়ে দেবো এবং কোর্টে এটা দিয়ে দেবো। আমার নলেজ নেই পিআরবিতে ফর্ম বলতে কিছু নেই। এখন তো সুবিধার জন্য যদি করে থাকে, ফর্মে যদি ফার্স্ট পেজ যদি তারা করে থাকে সুবিধার জন্য, ফর্মে ফার্স্ট পেজ চেঞ্জ হয়ে শেষ হয়ে গেলে আরো পেজ 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লাগাই নেবে। এটা তো লিমিটেড জায়গা না যে এর মধ্যে আরো করতে হবে, এটা তো হওয়ার কথা না। এটা যদি করে থাকে কোনো অফিসার, সেটা সাদা কাগজে লিখে সংযুক্ত করার সুযোগ আছে। পুরো কমপ্লেইন তো তাকে সম্পূর্ণ করতে হবে। তাকে বলে তুমি যদি এই 10 লাইনে করো তাহলে কিন্তু হয় নাকি? এটা তো কখনো এটা কোনো আইনের নাই, আইনের ব্যর্থ। যদি করে থাকে কোনো অফিসার, সেটা আইনের ব্যর্থ হয়েছে, সেটা আমাদের নলেজে থাকলে সেটা আমরা অবশ্যই দেখতাম যে এই সমস্ত আইনের ব্যর্থ কেন করো তোমরা। ডিজিটাল করতে গিয়ে অনেক সময় অনেক কিছু করে তারা। এই ডিজিটাল করতে গিয়ে সেজন্য একটা অভিযোগকারী যদি অভিযোগের কন্টেন্ট যদি সে কমপ্লিট না করতে পারে,
তাহলে তো সেটা হবে না। আর আপনার জিডি কগনিজেবল অফেন্স জিডি করার কথা না। কগনিজেবল অফেন্স যেটা হবে সেখানে নিয়মিত মামলা হবে। জিডি হবে হয়তো কিছু হারাই গেল, কিছু মিসিং হয়ে গেল বা কোনো কিছু এইগুলি। জিডি কিন্তু কগনিজেবল অফেন্স জিডি হওয়ার কথা না। এবং কগনিজেবল অফেন্স যদি জিডি হয় সেখানে কিন্তু অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যাখ্যা দিতে হবে, তুমি কেন একটা চুরি মামলা মনে করেন, চুরি মামলা তো আর বিজিডি হবে না, চুরি মামলা হবে, মামলা করে সাথে সাথে তদন্ত শুরু করবে, সিডি লেখা শুরু করবে। এখন সে জিডি লেখা সে পারবে না। কাজে যদি আইন না জানি না কোন কর্মকর্তা জিডি কগনিজেবল অফেন্স কে জিডি করে, তাহলে সেটাও আইনের বহির্ভূত হবে। কাজে যখন আপনি কগনিজেবল অফেন্স হবে তখন তো তার অভিযোগটা বড় হবে, কিভাবে করছে, কে করছে, কার দ্বারা করছে, কিভাবে করছে, অনেক কথা বলতে হবে তাকে। সেখানে ছোট্ট একটু টাকা দিলে তো পাবে না সে। কাজে এই জন্য এফআইআর এ প্রেসক্রাইব ফর্ম আমার ইসে আছে, পিআরবিতে আছে, সেটা ফার্স্ট পেজে আছে। এরপরে আমি 2-3-4 পাতা লাগাই নিতে পারি ওই ফর্মের সাথে। কাজে এখানে যদি কোনো যদি কেউ করে থাকে সেটা আমার জানা নেই, যদি আমার কাছে পাঠায় আমি পুলিশের করে পাঠাবো যে এটা কোন আইনে এটা এই ফর্মেটটা তারা তৈরি করেছে। আইনের বাইরে তো কিছু পারবে না, করা উচিত না। জি, একটা ছোট্ট বিরতি নেই। বিরতি থেকে ফিরে এসে আমরা বিচারপতি জনাব নিজামুল হকের বিশ্লেষণ শুনবো। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। জনাব বিচারপতি নিজামুল হক, যদিও আমরা সমাজ কোন দিকে যাচ্ছে তা নিয়ে বিশ্লেষণ করতে বসেছি, কিন্তু এখন তদন্ত এবং আইন আদালতের কাগজপত্র সামনে প্রসঙ্গ এলো। আপনি নিজের অভিজ্ঞতা থেকে কি দেখেছেন? পুলিশের দিক থেকে যেসব কাগজপত্র দেয়া হয় সেগুলো কি যথাযথ থাকে? সাদি, আপনাকে আমি শুনি না। আচ্ছা, সাউন্ড বাড়ান তো। জি, জনাব বিচারপতি নিজামুল হক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এখন আমাকে শুনছি, তবে একটু সাউন্ড একটু কম হচ্ছে। আচ্ছা, আমি বরং জি জি আপনার কাছে আমার প্রশ্ন যে আমরা সমাজ কোন দিকে যাচ্ছে সেই আলোচনায় যাচ্ছিলাম, কিন্তু মাঝখানে একটু পুলিশের কাগজপত্র প্রসঙ্গে এলো। মামলা পরিচালনার জন্য আপনি যেসব কাগজপত্র দেখেছেন, আপনার অভিজ্ঞতা কি বলে? কত শতাংশ কাগজপত্র ঠিকঠাক থাকে, নাকি কাগজপত্র সংস্কারের কোনো দরকার আছে? ধন্যবাদ আপনাকে। আমাকে যদি আমার এক্সপেরিয়েন্স থেকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে পুলিশের কাছ থেকে যেসব কাগজপত্র আছে কোর্টে আসে সেগুলো ঠিকভাবেই আমরা পাই, যেগুলো আসে। কিন্তু আমাদের সন্দেহ এবং বাস্তবতাই অনেক কাগজই ইন্টারেস্টেড হয়ে পুলিশ বা পক্ষসমূহ কোর্টে প্লেস করে না। প্রবলেমটা হলো আমাদের সেখানে। এখানে যদি ইনভেস্টিগেশনের সময়ে যেসব জিনিসপত্র, কাগজপত্র, লিখিত ডকুমেন্ট ইত্যাদি পুলিশ সিজ করে বা নিয়ে নেয়, সেগুলো যদি কোর্টে পুরোপুরি প্লেস করা হয় তাহলে কোর্টের পক্ষে সুবিধা হয় সেগুলো পেরুজ করে একটা কারেক্ট আইডিয়া পৌঁছা যে হোয়াট ইজ দ্য রিয়েল থিং। কিন্তু আমাদের সময় আমরা দেখেছি, এবং আমার মনে হয় এখনো তা আছে, তবে কিছুটা মনে হয় পজিশন ডেভেলপ করেছে। কারণ মানুষ আস্তে আস্তে মানুষের মানসিকতাটা একটু ডেভেলপ করতেছে টুয়ার্ডস ফেয়ার ট্রায়াল। কোর্টের কাছে আমি সব দেবো, কোর্ট দেখবে, দেখে একটা সুন্দর জাজমেন্ট দিবে, একটা ভালো বিচার করবে। এইটা আগে আমরা দেখেছি যে অনেক সময় অনেক কাগজপত্র ইচ্ছা করে দেয়া হতো না, কারণ ওনারা মনে করতে যে দিলে তার বিরুদ্ধে এফেক্ট হতে পারে, সেই জন্য দিতেন না। কিন্তু আমি মনে করি এইটা পুলিশের দায়িত্ব না। পুলিশের দায়িত্ব হলো টু প্লেস এভরিথিং বিফোর দি কোর্ট। এটা কোনো চাপা দেওয়ার ব্যাপার নাই। উনি বাদীর পক্ষের লোক না, উনি বিরুদ্ধের লোক না, উনি বিচারের পক্ষের লোক, ন্যায় বিচারের পক্ষের লোক। কাজে যা পাওয়া যাবে উনি সেটা প্রডিউস করবেন কোর্টে, এবং যার ফলে কোর্ট তখন আফটার পেরোজিং দোজ ডকুমেন্টস কোর্ট উইল রিচ টু এ কারেক্ট ডিসিশন যে আসলে ঘটনাটা বা কি হয়েছিল এবং আসলে কারা কিভাবে উপকার পেতে পারে। তো এইটা আমার কাছে মনে হয়েছে যে আমার বিশ্বাস যে বর্তমানে আরো এটা আরো বেটার হবে, হয়েছে এবং আরো হবে। অনেক জাজমেন্টে এই কথাগুলো বলা হয়েছে যে এই কাগজপত্রগুলো দেওয়া হয় নাই, এগুলো দিতে হবে। আরেকটা কথা আমি বলবো যে আসলে মানুষের যে বিশ্বাস, মানুষের বিশ্বাসটা আমাদের অর্জন করতে হবে। সেটা পুলিশ হোক, সেটা অ্যাডমিনিস্ট্রেশন হোক, সেটা বিচার বিভাগ হোক, যারাই হই না কেন আমরা
মানুষের বিশ্বাসটা যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা মনে করি আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার পক্ষে আমরা সামনে আগাতে পারবো। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো যে অনেকগুলো সময় দেখা যায় যে একটা জিনিস সুন্দরভাবে শুরু হয়, কিন্তু পরবর্তীতে সেটা আর থাকে না। আস্তে আস্তে মানে অনিচ্ছার ব্যাপারে এবং কিছুটা স্ল্যাগনেসের ব্যাপারে এইসব অ্যাভয়েড করার জন্য আস্তে আস্তে সিস্টেমটা আবার নষ্ট হয়ে যায়। যেমন কিছুক্ষণ আগে আমাদের আইজি সাহেব বলছিলেন কমিউনিটি পুলিশিং এর ব্যাপারে, নিঃসন্দেহে ইট ওয়াজ এ ভেরি 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 গুড স্টেপ, কিন্তু উনি স্বীকার করলেন যে যেভাবে আগিয়েছিল, যেভাবে ডেভেলপ করেছিল, তা আস্তে আস্তে আমাদের কাছ থেকে কমে যাচ্ছে। তা আমি বলবো এইটাকে আবার রিভাইভ করা। কমিউনিটি পুলিশিং শুধু নয়, আপনার গ্রামে দেখা যাচ্ছে কমিউনিটি ডাক্তারি মানে ডক্টরস এর ক্লিনিকও হয়েছে। সেই জিনিসগুলো বেটার, মানুষেরকে অংশগ্রহণ করিয়ে মানুষকে নিজেদের কাজে নিয়ে এসে মানুষের নিয়ে মিটিং করে আলোচনা করে কিভাবে মানুষের জন্য উপকার করা যায়, কিভাবে মানুষকে কাজ করানো যায়, কিভাবে মানুষের সহায়তা করা যায়, কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়, এই জিনিসগুলো যদি আমরা করতে পারি, আগামী দিনে আমরা বিশ্বাস করি আমরা আরো সামনে আগাতে পারবো। শুধু কমিউনিটি পুলিশিং নয়, এ ধরনের যত সিস্টেম আমাদের আছে, if we can engage the upper class citizen or influential citizens of the society and locality, তাহলে আমার বিশ্বাস আমাদের দেশে অন্যায় অবৈধ কাজ অনেক কমে যাবে এবং কমে যেতে পারে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো যে ওইটাই, যে আমরা আরম্ভ করি খুব সুন্দর, কিন্তু পরবর্তীতে ডিউ টু আওয়ার স্ল্যাকনেস এটা আস্তে আস্তে পিছিয়ে যায় এবং আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তা আমি বলবো এটা যেন ভবিষ্যতে না হয়। আমাদের যারা অথরিটি আছেন, বিভিন্ন বিভাগে যারা জনগণের জন্য কাজ করছেন, যারাই যেখানে দায়িত্বপ্রাপ্ত আছেন, আমি সবাইকে বলবো আপনারা মানে নিয়ম মতো নিজেদের দায়িত্ব পালন করুন এবং নিয়ম মতো জনগণকে সম্পৃক্ত করুন। জনগণ আগেই আসলে আমরা আগামী দিনে আমরা আরো ভালোভাবে কাজ করতে পারবো, ভালোভাবে রেজাল্ট দিতে পারবো এবং বিচারের যদি কোনো অন্যায় কেউ করে, বিচারের মাধ্যমে তার শাস্তি হবে, অন্যায় ভাবে নয়, অবৈধ ভাবে নয়। আমরা বর্তমানে কি দেখি, যেটা বলা হচ্ছে বারবার, যে আমরা দেখি বিচারের আগেই মানে আমরা যারা অথরিটি আছি তারা বিচার করে ফেলি, কেউ পিটানোর নামে, কেউ আপনার অন্যায় ভাবে ধমক বইতে দিবে এই ব্যাপারে, এবং লাস্ট অফ অল আজকে ক্রস ফায়ার পর্যন্ত পৌঁছেছে। তবে বর্ষা যে ক্রস ফায়ার এখন আবার দেখতে পাচ্ছি কমে গেছে জিনিসটা, কিন্তু এর প্রতিটি স্টেপ কিন্তু বিচারকে ব্যর্থ করতেছে, বিচারের নামে প্রহসন করতেছে। কারণ প্রতিটি স্টেপেই বিচার ব্যবস্থাকে ডেভেলপ করতে হবে যেন মানুষ বিচারের কাছে ন্যায় বিচার পায় এবং ন্যায় বিচারের মাধ্যমে মানুষ সুখে শান্তিতে আমাদের দেশে বসবাস করতে পারে। অনেক ধন্যবাদ জনাব বিচারপতি নিজামুল হক, অনেক ধন্যবাদ আপনাকে। জনাব অ্যাডভোকেট এলেনা খান, তাহলে বিশ্বাস এবং আস্থার ঘাটতি সামাজিক অবক্ষয়ের কারণ হিসেবে উঠে আসছে কিনা? অবশ্যই আমি প্রথমেই বলেছি যে সততা, নৈতিকতা, মূল্যবোধের যখন অবক্ষয় ঘটে তখনই হচ্ছে বিশ্বাস আস্থার ঘাটতি হয়। আর ঘাটতি হলেই অবশ্যই সমাজের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করে, যে অস্থিরতা সমাজে রন্দে রন্দে যায়। যেমন ধরেন এক শ্রেণী যখন দেখে যে এরা টাকা নিয়ে অনেক কিছু করে ফেলছে, আর এক শ্রেণী কিছুই নিঃস্ব, তখন তারা ওই অবৈধ পথে সেই টাকা উপার্জন করার জন্য তারা চেষ্টা করে। সেটার জন্য খুন খারাপি, সমাজের অনৈতিকতা, মূল্যবোধ সবকিছু শেষ হয়ে যায়, তাদের কাছে আর কিছু থাকে না। তখন তাদের লক্ষ্য একটাই হয় যে আমি ওই অবৈধ পথ দিয়ে বড় হবো। সেজন্য অবৈধ, অনৈতিক এবং দুর্নীতি এই তিনটা জিনিসকে সরিয়ে দিয়ে আপনি যদি সততা, নৈতিকতা, মূল্যবোধকে যদি আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের সমাজ যে চোখে দেখতে চাচ্ছি, আমাদের মাননীয় বিচারপতি সেটাই বললেন। আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে যে সমাজের কিন্তু সেক্টর কিন্তু সমাজ কর্মপদ্ধতি, সমস্ত অনেকগুলো অর্গান নিয়ে সমাজ তৈরি হয়েছে। পরিবার বলেছি, পরিবারের সাথে প্রতিবেশী আছে, প্রতিবেশীর সাথে স্কুল আছে, স্কুলের সাথে আরো যখন চাকরি কর্মক্ষেত্র সব মিলে কিন্তু একটা সমাজের একটা অবয়ব তৈরি হয়। সেই অবয়বতে যখন দুর্নীতি হয়, সেই দুর্নীতি যদি আমরা দ্রুত নিষ্পত্তি দ্রুত যদি আমরা নির্মূল না করতে পারি, সেই জায়গাগুলো থেকে আমাদের কি করতে হবে? আমি মনে করি এই জায়গাগুলো থেকে আদালতকে একটা মানে অবকাঠামোটাকে স্ট্রং করতে হবে, যাতে বছরের পর বছর মামলা না পড়ে থাকে, বছরের পর বছর আপনার মানুষ হতাশ হয়ে যায়, বিচার কিছু করতে পারবে না। আমি যাই বিচারালয়ে কোনো কিছু পারবো না, টাকা থাকলে সব হয়।
এই জায়গা থেকে, এই মন মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তার জন্য অবকাঠামোকে আমাদেরকে তৈরি করতে হবে, বিচারালয়, আমাদের নিম্নকোর্ট, উচ্চতর আদালত, সবকিছুতে ঢালাও ভাবে সরকার কর্তৃক বাজেট অনুমোদন করে প্রচুর পরিমাণ লয়ার, প্রচুর পরিমাণ বিচারপতি, বিচারক নিয়োগ দিয়ে এবং লজিস্টিক সাপোর্ট দিয়ে, ম্যান পাওয়ার দিয়ে সমস্ত অভাবকে যদি আপনি করে দ্রুত মামলাগুলো নিষ্পত্তি করেন, তাহলে সমাজের মধ্যে এক ধরনের যে অস্থিরতা আছে, আমাদের মধ্যে যে আইন কি করে, আইন দিতে সমাজ, আইন হচ্ছে চোখ দেখায় যে তুমি এটা করলে এটা হবে তোমার। আইন কিন্তু সমাজকে ওই এটা হবে, এটা যতক্ষণ পর্যন্ত আপনি যদি না বুঝাইতে পারবেন ততক্ষণ পর্যন্ত মানুষ কিন্তু বুঝবে না। সেই জন্য আইনটাকে যদি এস্টাবলিশ করতে হয় তাহলে অবকাঠামো আপনাকে তৈরি করতে হবে ইমিডিয়েট, এবং এই জট যখন কমে আসবে তখন দেখবেন আইন নিজস্ব গতিতে চলছে। আর কিছুক্ষণ আগে যে কথাটা আমাদের মাননীয় বিচারপতি বললেন যে কমিউনিটি পুলিশ, আমাদের শহীদুল্লাহ এক্স আইজিপি বললেন, সেটা হচ্ছে আমি সিঙ্গাপুরে যখন গিয়েছি ওখানে কমিউনিটি পুলিশ অর্থাৎ জনগণকে যত সম্পৃক্ত করবেন প্রত্যেকটা কাজে, জনগণ যখন এগিয়ে আসবে তখন দুর্নীতি কমবে, ভয় কমবে, মানুষের মধ্যে সততা, আলোকিত পথ সেটা প্রসারিত হবে। আমরা তখন সমাজে একটা আলো পাবো, এবং সেই জায়গা থেকে আমরা হয়তো দেখতে পাবো না, আমাদের নেক্সট প্রজন্ম যেন সেই পথটা খুঁজে পায়। সেটার জন্য আমাদের আজকেই দায়িত্ব আমাদের এই নৈতিকতা, মূল্যবোধ এবং সততাকে ফিরিয়ে নিয়ে আসে। অনেক ধন্যবাদ আপনাকে। জনাব একেএম শহীদুল হক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। জি, তাহলে এখন আমাদের সামনে নতুন যে প্রজন্ম আছে তাদের সামনে একটি ভালো সমাজের উদাহরণ রাখা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে। এক্ষেত্রে কি করা, আপনার কি পরামর্শ? আপনি যদি আপনাকে আমরা দেখতে পাচ্ছি না, আপনি যদি ভিডিও অন করতেন কাইন্ডলি। ভিডিও তো অনই আছে, আমার ভিডিও তো অনই। হ্যাঁ, বিচারপতি নিজামুল হককে দেখতে পাচ্ছি না, বলুন। জি, আমাকে দেখতে পান? না, দেখতে পাচ্ছি না। জনাব একেএম শহীদুল হক, বলুন। আমার এখানে ভিডিও অন আছে। জি জি অন আছে অন না? জি, বলুন। জনাব একেএম শহীদুল হক, আপনি ঠিক আছেন? আপনি বলুন, সব ঠিক আছে। আচ্ছা, এখন দেখবেন। জি, বলুন। এখন আপনার আমাদের প্রজন্মকে, আগামী প্রজন্মকে যেটা আমরা বলছি যে প্রত্যেকটা প্রজন্মের প্রত্যেকটা ব্যক্তিকে মানসিকভাবে একটি ফেয়ার মানসিকতার নাগরিক হিসেবে নীতি, নৈতিকতা, সামাজিক মূল্যবোধ, খারাপকে বর্জন, ভালোকে গ্রহণ, এগুলি তো আমরা সবসময় যেটা বলি যে পরিবার থেকে শুরু করতে হবে, তারপরে সমাজ, প্রতিষ্ঠান, এরপরে তিনি যখন কর্মক্ষেত্রে যাবে তো নিজে এটা তিনি তৈরি করবেন, হয়ে যাবে নিজে। তো সেটা তো আমাদের হবে। পাশাপাশি আইনের সুশাসন, যেটা বলা হয় সুশাসন এবং গণতন্ত্র, এই দুইটা জিনিস কিন্তু এই আপনার সমাজ গঠনে বিশেষ ভূমিকা রাখে। কাজে এই সুশাসন এবং আপনার এই জিনিসটা যদি আমরা না করতে পারি এবং আইনে যদি সঠিক প্রয়োগ যদি আমরা না করতে পারি, তাই সুশাসনটা আসে না। কাজে আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হবে। এবং সমাজের যাদেরকে আমি সেবা দিচ্ছি, যেই দেখ, পুলিশ দেখ, অন্য সংস্থা দেখ, বিশেষ করে পুলিশ নিয়ে বলবো, পুলিশ যাদের সেবাটা দেয়, 38 সেকেন্ড আছে আপনার। জি, সমাজ কিভাবে পুলিশের সেবাটা দিচ্ছে সেটা জানার জন্য ওই সমাজের লোকগুলি, কমিউনিটিগুলির সাথে পুলিশের ইন্টারাকশন থাকতে হবে। ওই ইন্টারাকশনের মাধ্যমে জানবে যে কোথায় কোথায় ত্রুটিগুলি আছে, সেগুলো ধরাই দেবে এবং পুলিশ সেই ত্রুটিগুলি সংশোধন করে মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে জনাব একেএম শহীদুল হক। আমরা এখানে শেষ করছি। আরো খবর ও বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে ধন্যবাদ।